আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ফিলিস্তিনের জনগণ ও বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকটকে উপেক্ষা না করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ 12 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস জানান, এজন্য বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসারও আহ্বান জানান। পরে প্রধান উপদেষ্টার সাথে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুজন কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানির বিষয়ে আলোচনা করেন। এর আগে মোহাম্মদ ইউনুস সম্মেলনের সাইডলাইনে কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাতারের আমিরের মা শাইখা মোজা বিনতে নাসেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য সে দেশে নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতারে তিনি একথা জানান। বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে প্রতি 3 বছর পর পর। এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এটা 2 মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো, আমরা আশা করছি। সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ খবর জানানো হয়। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও মোস্ট ওয়ান্টেড তালিকায় দেখা যায়নি। তো জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। গত 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুমসহ অসংখ্য অভিযোগের মামলা রয়েছে। শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ। রাজধানী দুদক কার্যালয়ে তিনি বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। অন্যদিকে ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, 130 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীরা যে দেশেই অবস্থান করুক, আইন অনুসারে দুদক তদন্ত কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি। বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে অনুসন্ধানের ক্ষেত্রে কিংবা তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে। সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। চারিদিকে এখন অদৃশ্য শত্রু, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। 31 দফা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দিন শেষে জনগণের কাছেই সবাইকেই পরীক্ষা দিতে হবে, কারণ জনগণই বড় পরীক্ষক। হাসান মাহমুদের রিপোর্ট। 31 দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের 3 জেলা লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিভাগ। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টার এবং গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে পৃথক কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের এই 3 জেলার বিএনপি নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের অদৃশ্য দোসররা এখনও রয়ে গেছে।
এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রযুক্তি, শিল্প খাত সহ বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন মানুষের আস্থা অর্জন করা। আপনার যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। দলের ভেতরের ঐক্যকে সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু করা প্রয়োজন। আমরা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে বিএনপি এবং ঐক্যমত্য কমিশন কাছাকাছি আসতে পেরেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানান, কমিশনের 691টি সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপি। 2 কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষের আসন সংখ্যায় একমত বিএনপি, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির প্রথম দফায় তৃতীয় ও শেষ দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রায় 5 শতাধিক সংস্কার প্রস্তাবে বিএনপি একমত উল্লেখ করে তিনি জানান, বাকিগুলো নিয়ে পর্যবেক্ষণে রয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই 2 ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটু চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের সংঘটিত অপরাধগুলোর মধ্যে গুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে চায় সরকার। বিকেলে প্রস্তাবিত গুম আইনের উপর মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে প্রস্তাবিত আইনের বিষয়ে মত দিয়েছেন মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা। তামজিদ সুমনের রিপোর্ট। সকল ব্যক্তির সুরক্ষা সম্পর্কিত প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে প্রস্তাবিত গুম আইনের খসড়া তুলে ধরা হয়। নতুন এই আইনে আরও কি সংযোজন হতে পারে অথবা এই আইনের খসড়ায় যেসব ব্যত্যয় রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণের একটা মানদণ্ড, মানে এখানে কোনো কিছু বলা হয়নি, ন্যূনতম কি হতে পারে, বড়জোর কি হতে পারে, জরিমানা। ট্রাইব্যুনাল এস্টাবলিশ না হওয়া পর্যন্ত দায়রা জজ আদালত করবে, সেটার কিন্তু আপনার অ্যাপেলেট ফর্ম হলো হাইকোর্ট ডিভিশন এবং ডেথ রেফারেন্স হলো হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে, এরপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে, তাই না? তারা 2টা ফর্ম থাকলো, আর যারা আইসিটিতে হচ্ছে ওদের ফর্ম কিন্তু একটা, শুধু অ্যাপেলেট ডিভিশনে। সুতরাং এই একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। গুম ব্যক্তির উত্তরাধিকারের সম্পদ ভোগ করার বিষয়ে আইনে সুস্পষ্ট ধারা রাখা এবং গুম অবস্থায় গুম হওয়া ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোন আইনে পড়বে সেসব বিষয় উঠে এসেছে মতবিনিময় সভায়। গুম হওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? আপনার 10 বছর, 15 বছর, 20 বছর তার ডেড বডির কোনো হদিস না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে, সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্ট
কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়, এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুমের বিরুদ্ধে কাজ করছে সরকার। প্রস্তাবিত নতুন আইন হলে গুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই আইনকে বৈধতা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। আমরা অনেক আইন করে যাব। পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। এদিকে মতবিনিময় সভায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না রাখতে পরামর্শ উঠে এসেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের কোনো সদস্য সাদা পোশাকে আসামি ধরতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তিনি বলেছেন, পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। বিকেলে যশোর জেলার সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আসলেও তদবির প্রথা বন্ধ হয়নি। মব জাস্টিস সহ্য করা যাবে না বলে নির্দেশ দেন। জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনো উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের কথা জানান উপদেষ্টা। পুলিশে সবসময় বলবো, সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, ইউনিফর্মে যেতে হবে, অথবা তোমাদের ওই থাকতে হবে, কি জানি বলে, জ্যাকেট থাকতে হবে, জ্যাকেট বা ভেস্ট থাকতে হবে, ভেস্ট থাকতে হবে, মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেপ্তার করতে পারবে না। আর আমগো সরকারি কর্মচারীদের ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে, তেল ছাড়া অবশ্য কারোই চলে না, ওই পরিমাণ মতো দিয়ে দিত। আর আপনারা হয়তো বেশি দিয়ে ফেলছেন, নিজেরটা শেষে গিয়ে ফেলতেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানির জন্য আগামী 6 মে দিন পুনর্নির্ধারণ করেছে আপিল বিভাগ। ওই দিন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার 1 নম্বরে থাকবে এই মামলাটি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ আজ এদিন ধার্য করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড 2019 সালের 23 অক্টোবর বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আদালত মূল আপিলের উপর শুনানির অনুমতি দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যা রিভিউ থেকে মূল আপিলে যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু এই মামলায় এর আগে 5 সদস্যের আপিল বেঞ্চ রায় দিয়েছিল। প্রধান বিচারপতিও পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি করতে চান, তাই আগামী 6 মে শুনানির জন্য দিন ধার্য করেন। তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি, এই যে প্রয়োজন নাই বলেছেন, এটাকে আমরা রিভিউ করতে চাই। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 5 আগস্টের পর আজহারুল ইসলামের মুক্তি না হওয়ায় তারা ব্যথিত, তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান চান তারা। 5 আগস্টের সরকার পরিবর্তনের পর 8 মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করি। 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গুমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার প্রেক্ষিতে তাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 1999 সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় ANU। তবে তার বিষয়ে হত্যা ও গুমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদান কমিটি তার ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুনির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৬,১৯৭ কোটি টাকার প্রথম পর্যায়ের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার আশা করছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শেখাওয়াত হোসেন। সেলিম মালিকের রিপোর্ট। একটি পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্দেশ্যে বছরখানেক আগে ৯,০০০ কোটি টাকা খরচে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৪ মিটারের বেশি গভীর কৃত্রিম চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে বন্দর নির্মাণ কাজ। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় সব বাধা ঠেলে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হওয়ার সম্ভাবনাময় সমুদ্র বন্দরটি। বিনিয়োগে এগিয়ে এসেছে উন্নয়ন সহযোগী জাপানি সংস্থা জাইকা। বন্দর নির্মাণে দেশটির দুটি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং TUA কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। JICA, Japan International Cooperation Agency, is very proud of our support to this flagship initiative through official development assistance concessional loan together with various studies and technical cooperation. প্যাকেজ ১-এর আওতায় অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে প্রায় ৬,১৯৭ কোটি টাকা। এর মধ্যে জায়গা অর্থায়ন করবে প্রায় ৫,৪২৭ কোটি। বাকিটা যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা বিশ্বের ওয়ান অফ দি বেস্ট অর্গানাইজেশন করছে, দ্যাট ইজ জাইকা। কারণ আমরা জানি জাপান আমাদের সে শুরু থেকে বন্ধুপ্রতিম দেশ। আশা করি যে এটাও খুব ক্লিন কাজ হবে। এখানে সন্দেহ বা এখানে অভিযোগের মাত্রা অত হবে না। নৌ পরিবহন উপদেষ্টা জানান, ২০৩০ সালের আগেই নির্মাণ কাজ শেষে কার্যক্রম শুরু করতে পারে গভীর সমুদ্র বন্দরটি। দুটো কন্টেনার পোর্ট এখানে কন্টেনার টার্মিনাল তৈরি হবে। এই কন্টেনার টার্মিনাল এবং অন্যান্য ইকুইপমেন্ট যখন আসবে তখন পোর্টটা ফাংশনাল হবে। তার মানে আমরা আশা করি 2029 অথবা 30-এর মধ্যে মাতারবাড়ি পোর্ট উইল বি ফাংশনাল। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলা তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত ২৩শে অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে PBI প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়। তারা এখন তদন্ত করছে। শুনানিতে আজ রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, ৫ই আগস্টের পর এই মামলার কিছু নথিপত্র হারানো গেছে, যা পুনরায় সংগ্রহ করতে হবে। সব কিছু বিবেচনায় তদন্ত শেষ করতে ৯ মাস সময় চান তারা। পরে আদালত ৬ মাস সময় দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকেরা। বিকেলে তেজগাঁও মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে বন্ধ হয়ে যান যান চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনুর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানটির মূল ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকজনকে ইট পাটকেল ছুঁড়তে দেখা যায়। এতে ভবনের কয়েকটি গ্লাস ভেঙে যায়।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।